আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের ইতিহাসের সংবিধানে আমরা দেখব একটি গুরুত্বপূর্ণ মামলা নিয়ে আমরা আলোচনা করব। তো এইটি কিন্তু বাংলাদেশের একটি ওয়াটারশেড মোমেন্ট হিসেবে বিবেচনা করা হয়, মাফদার হোসেন যে কেসটা আছে। তো এটা কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থা আমরা দেখব যে যুগান্তকারী কিছু পরিবর্তন এনেছে। বাংলাদেশের সাংবিধানিক কাঠামো যদি আমরা চিন্তা করি, এখানে কিন্তু আমরা দেখব যে সেপারেশন অফ পাওয়ারের যে কনসেপ্ট, এটা কিন্তু খুব ওয়েল এস্টাবলিশড। যে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারির যে ক্ষমতার বন্টন, এটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। যে আইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে পার্লামেন্টের উপর, নির্বাহী দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের নেতৃত্বে যে সরকার থাকে তার উপর। অন্যদিকে বিচার বিভাগের দায়িত্ব সুপ্রিম কোর্ট এবং অধস্তন যে আদালত আছে তার উপর আমরা দেখবো যে ন্যস্ত করা হয়েছে। তো আমাদের সংবিধানে কিন্তু বিভিন্ন প্রভিশন আছে যেখানে আমরা দেখবো যে আমরা সেপারেশন অফ পাওয়ার নিশ্চিত করতে চেয়েছি। যদিও আমাদের সেপারেশন অফ পাওয়ারের যে মেইন আলটিমেটলি আর্টিকেল 22, ওটাকে আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর পার্টে রেখেছি, যেটা নন এনফোর্সিয়েবল না। অন্যদিকে সাবস্ট্যান্টিভ কিছু আর্টিকেলও আছে, 115 থেকে 116 এ পর্যন্ত যে আর্টিকেলগুলো আছে, এগুলো কিন্তু বিচার বিভাগের যে স্বাধীনতা, নির্বাহী বিভাগ থেকে স্বাধীনভাবে যে পরিচালনা করার যে ক্ষমতা, এগুলা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ডিসকাস করে। তো আর্টিকেল 22 যেমন সেপারেশন অফ পাওয়ারের কথা, জুডিশিয়ারির কথা বলে এক্সিকিউটিভ ইনফ্লুয়েন্স থেকে। অন্যদিকে 115তে দেখবো আমরা অ্যাপয়েন্টমেন্টের যে পাওয়ারটা আছে, নিয়োগের দানের যে ক্ষমতা, এটা নিয়ে ডিসকাস করে। অন্যদিকে সার্ভিস কন্ডিশনস যেগুলো আছে, আসলে কন্ট্রোল, পোস্টিং, প্রমোশন যেগুলো আছে, এগুলো কিভাবে নিশ্চিত করা হবে এখানে বলা আছে। কারণ এখানে এই মেইন দায়িত্বটা দেওয়া আছে মূলত প্রেসিডেন্টের উপরে, কিন্তু এটাকে ওনার একটা দায়িত্ব দেওয়া আছে যে এটা কনসালটেশন অফ দ্য সুপ্রিম কোর্ট, যেটা আছে সুপ্রিম কোর্টের কনসালটেশনের উপর করতে হবে অবশ্যই করার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে 116 অরিজিনাল যে ফর্মে ছিল, এখানে কিন্তু এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপরে এই দায়িত্বটা ন্যস্ত ছিল। আর 116 এতে আমরা দেখবো যে চতুর্থ যে সংশোধনী আছে, তখন কিন্তু এই চেঞ্জ আনার পর 116তে এই স্বাধীনতা যে নিশ্চয়তা, এটা করা হয়। তো বর্তমানে যে আসলে কেন আমরা সেক্রেটারিয়েট নিয়ে কথা বলতেছি, এটার মেইন সমস্যাটা এই অ্যামেন্ডমেন্টের থ্রুতে আনা হয়। কারণ 109তেও দেখবো যে আমরা বিচার বিভাগের যারা কর্মরত আছেন তাদের যে কন্ট্রোলিং এর যে দায়িত্ব, এটা কিন্তু আলটিমেটলি সুপারভাইজারি জুরিসডিকশনটা কিন্তু সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে। কিন্তু 116তে আবার এটা হচ্ছে প্রেসিডেন্টকেও দেওয়া হয়েছে। এই যে এটাকে আমাদের বর্তমান চিফ জাস্টিস সৈয়দ রাফাত আহমেদ উনি কিন্তু বলেছিলেন, এটাকে উনি বলেছিলেন দ্বৈত শাসন বা ডায়ার্কি। যে এই যে কন্ট্রোল মেকানিজমের এই সমস্যাটার কারণেই সমস্যাটা হচ্ছে। তো 116কে তো বর্তমানে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে যে ফর্মে আছে এখন। তো এটার আপডেট আমরা শীঘ্রই জানতে পারবো। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা আসলে শুরু হয় কোথা থেকে? মামলাটির সূত্রপাত আসলে একটা বেতন নিয়ে বিতর্ক থেকে। যে প্রথমে যেটা ছিল যে জুডিশিয়াল সার্ভিসে যারা ছিলেন তাদের অ্যাপয়েন্টমেন্টটা হয়তো বিসিএস জুডিশিয়াল ক্যাডার নামক একটি মাধ্যমে, বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস যেটা আছে এটা জুডিশিয়াল ক্যাডার হিসেবে নিশ্চিত করা হয়েছে। তো 1994 সালে 8ই জানুয়ারি বিচারকদের জন্য যে বেতন বৃদ্ধির একটা আদেশ জারি করা হয়, যে ওনারা যেহেতু ডিস্টিংক্ট একটা সার্ভিস হিসেবে নিজেদেরকে দাবি করতেছিলেন। তো আবার 28 ফেব্রুয়ারি সেই আদেশ যেটা আছে, এটাকে আমরা দেখবো সাসপেন্ড করা হয় বা স্থগিত করা হয়। তো এখন অন্যান্য, এটার মেইন কারণ ছিল বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনের যারা ক্যাডার আছেন অন্যান্য, তারা কিন্তু এটাকে অবজেক্ট করতেছিলেন যে তাদেরকে কেন সেপারেট ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। কিন্তু আবার আমরা দেখবো 1995 সালে আবার অনেক দাবি দেওয়ার মুখে কিন্তু এটাকে পরিবর্তন করা হয়। কিন্তু এখানে আবার অনেকগুলো রেস্ট্রিকশন অ্যাড করা হয়, যেগুলো আলটিমেটলি ইফেক্টিভলি দেখবো যে যে সুযোগ সুবিধা আসলে যেগুলো দেওয়া ছিল, এগুলো শর্তের জালে আসলে অনেকটাই কার্যত কেড়েই নেওয়া হয়। তো জুডিশিয়াল রেসপন্স এটার এগেনস্টে কি ছিল? তো এটা বাংলা জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন যারা আছে তারা এই ডিসক্রিমিনেটরি, এটাকে মনে করেন এটা হচ্ছে ডিসক্রিমিনেটরি করা হচ্ছে। কারণ আলটিমেটলি জুডিশিয়াল সার্ভিস আসলেও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ যে সার্ভিস আছে এটা থেকে ভিন্ন। যেমন এই মামলায় আমরা দেখবো একটা অবজারভেশন এরকমও আছে যে আসলে জুডিশিয়াল সার্ভিসের যে ফাংশনটা, এটা তুলনা করলে এক্সিকিউটিভের মন্ত্রীদের সাথে তুলনা করা যেতে পারে। তো এর জন্য ওনারা ভাবলেন, ওনারা এটাকে চ্যালেঞ্জ করলেন যে এই যে বিচার ব্যবস্থার যে মূল একটা কাঠামো হচ্ছে এই সেপারেশন অফ পাওয়ার। তো এর জন্য ওনারা এই স্যালারি ডিসপিউট থেকে শুরু হলেও যখন ওনারা চ্যালেঞ্জ করলেন, চ্যালেঞ্জটা অনেক বড় আকারে হয়ে পুরো জুডিশিয়াল সার্ভিসের স্ট্রাকচার নিয়ে মামলাটা শেষ পর্যন্ত পরিণত হয়ে যায়। তো এই মামলাটা করেছিলেন মূলত 223 জন জুডিশিয়াল অফিসার, পরে আবার এটা অন্যান্য অ্যাড হয়ে 441 জন হন। তো এই মামলার যিনি ওই সময় করেছিলেন যে বাংলা জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের যে প্রধান মোহাম্মদ মাজদার হোসেন, উনি হচ্ছে মামলার 1 নম্বর বাদী থাকার কারণ ওনার নামে এই মামলাটা করা হয়। তো অন্যদিকে আমরা দেখবো লিগ্যাল রিপ্রেজেন্টেশনে ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন। তো পরবর্তীতে কিন্তু ওনার আন্ডারে আমরা দেখবো যে ইমপ্লিমেন্টেশনটা হয় 2007 সালে, উনি যখন ল অ্যাডভাইজার হন। তো এছাড়াও ব্যারিস্টার আমিরুল ইসলাম, ডক্টর কামাল হোসেন এবং ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ পরে এখানে জয়েন করেন। তো এখানে এই যে
এক্সপ্যান্ডেড ডিমান্ডস বিয়ন্ড স্যালারি। তো স্যালারি নিয়ে সমস্যাটা শুরু হলো, শেষ পর্যন্ত আমরা দেখবো এটা একদম পুরো জুডিশিয়াল সার্ভিসের যে একদম বড় একটা ব্যাখ্যা এখানে জড়িত হয়ে যায়। তো প্রথমটা হচ্ছে কনস্টিটিউশনাল রেকগনিশন, যে একটা কোশ্চেন ওঠে যে বিচারকদের জন্য যে বিসিএস জুডিশিয়াল ক্যাডার এই নামকরণটা বাতিল করতে হবে, কারণ বিচারকরা সাধারণ সরকারি কর্মকর্তা নন। আর অন্যদিকে প্রেসিডেন্সিয়াল অথরিটি একটা ডিরেকশন দিতে বলা হয়, যে প্রেসিডেন্টকে আপনারা একটা ডিরেকশন দেন যে উনি যেন এই যে 115 এবং 16 অনুচ্ছেদের অধীনে একটা বিধিমালা তৈরি করেন, যেটা হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য যে আলাদা রুলস সিস্টেম আছে 133-এ, ওটা থেকে ভিন্ন হয়। এটার ডিফারেন্সটা আমরা দেখবো যে 133-এর সাথে 115-র আসলে মেইন ডিফারেন্সটা কোথায়। তো এছাড়া আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট যে স্বাধীন বিচারিক যে সেবা, ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্সের একটা ব্যাপার আছে, যে আলাদা সার্ভিস কমিশন যেটা আছে এটা যেন গঠন করা হয়, ইনক্লুডিং সেপারেট পে কমিশন স্পেশালি ফর জাজেস। তো এখানে হাইকোর্ট ডিভিশন যেটা হয় 1997 সালে ওনারা হচ্ছে এই জাজমেন্টটা দেন। হাইকোর্ট ডিভিশন হচ্ছে বিচারকদের পক্ষে রায় দেন। আদালত বলেন যে গণপ্রজাতন্ত্রী সরকার দ্রুতই সব ব্যবস্থা যেন নেয় যাতে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে যায়। তো সরকার কিন্তু এই রায় মেনে নেয় নাই, ওনারা হচ্ছে পরে আপিল করেন। তো আপিল করার পর আপিলের ডিভিশনের যে জাজমেন্ট ওটা 1999 সালে আসে। তো এখানে অথর জাজ ওই সময় চিফ জাস্টিস ছিলেন আমাদের মহামান্য বিচারপতি মুস্তফা কামাল। এছাড়া অন্যান্য আরো জাস্টিস ছিলেন জাস্টিস লতিফুর রহমান, বিমলেন্দু বিকাশ রয়, জাস্টিস মাহমুদুল আমিন চৌধুরী। তো এই ক্ষেত্রে আমরা দেখবো একটা যুগান্তকারী জাজমেন্ট কিন্তু এই ক্ষেত্রে আমরা পাবো। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস এখানে কিন্তু অ্যাটর্নি জেনারেল ছিলেন বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ অ্যাটর্নি জেনারেল মাহমুদ ইসলাম উনি। তো ওই ক্ষেত্রে আসলে কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন এখানে ওঠে। একটা প্রশ্ন আসে যে সার্ভিস ক্লাসিফিকেশন, এই যে সার্ভিস অফ দ্য রিপাবলিকের মধ্যে আসলে আসবে কিনা, কিংবা আমরা এই ডিস্টিংশনটা অন্যান্য সিভিল সার্ভিসের সাথে আমাদের পার্থক্যটা কি, জুডিশিয়ারির পার্থক্যটা কি হবে। তারপরে এই যে বিসিএস জুডিশিয়াল ক্যাডারের আন্ডারে নিয়োগটা, এটার ভ্যালিডিটিটা কি, রুল মেকিং অথরিটি এই যে আলটিমেটলি 115-তে আমরা দেখবো প্রেসিডেন্সিয়াল, এটা রুল মেকিং অথরিটিটা হচ্ছে প্রেসিডেন্টের, জুডিশিয়ারি নিয়ে রুল মেকিং অথরিটিটা। তো এটা যদি পার্লামেন্ট করে এটা কি ভ্যালিড হবে কিনা। আরেকটা হচ্ছে আর্টিকেল অ্যাপ্লিকেবিলিটি 133 এবং 36 জুডিশিয়াল সার্ভিসের জন্য অ্যাপ্লাই হবে কিনা। আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ কন্ট্রোল, এই যে এখানে যে কন্ট্রোলের কথাটা বলা আছে 116-তে, এই কন্ট্রোলটা আসলে প্রেসিডেন্ট এক্সারসাইজ কিভাবে করবেন, নাকি সুপ্রিম কোর্টের মত প্রাধান্য পাবে। আর আরেকটা হচ্ছে বিচারক যারা জুডিশিয়াল অফিসার আছেন তারা কি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যেটা আছে সংবিধানের 117 অনুযায়ী গঠিত হয়েছে ওটার আন্ডারে জুরিসডিকশন হবে কিনা, তাদের পদ নিয়ে যদি কোনো কোয়েশ্চেন ওঠে। আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ছিল এই যে সেপারেশনটা যদি আমরা পূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই তাহলে কি এখানে সংবিধানের কোনো সংশোধনীর দরকার হবে কিনা। আর সর্বশেষ হচ্ছে ইমপ্লিকেশন অফ জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যাজ দ্য বেসিক কনস্টিটিউশনাল পিলার, যে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স এনশিওর করার ক্ষেত্রে এই সেপারেশনের গুরুত্বটা কি হবে। তো এখানে আমরা দেখবো দুই পক্ষে অনেক গুরুত্বপূর্ণ কিছু আর্গুমেন্ট দেওয়া হয়। এক পক্ষ বলেন যে আসলে এটা ডিস্টিংক্ট সার্ভিস না, কিন্তু অন্যদিকে বিচার বিভাগে যারা আছেন তারা বলেন যে এটা আসলে একটা কনস্টিটিউশনাল মিসকনসেপশন। তো আমরা শেষ পর্যন্ত কিন্তু দেখবো এই মামলায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়া হয়। একটা হচ্ছে জুডিশিয়াল সার্ভিসের ক্লাসিফিকেশন নিয়ে বলা হয় যে সুপ্রিম কোর্টের মতে এই যে সরকারি কর্মকর্তা হিসেবে যে নিয়োগ দেওয়া বিচারকদের একটা সেম কন্ডিশনে এটা সংবিধান বিরোধী। ওনারা বলতেছিলেন এই যে দুইটা সার্ভিস এটা হচ্ছে নন অ্যামালগেবল, যে দুইটাকে একসাথে করা যাবে না। তো ওনারা বলছেন অয়েল অ্যান্ড ওয়াটার ক্যান নট মিক্স, যে তেল আর পানির মতো অনেকটা সম্পর্ক, দুইটাকে একসাথে মিক্স করার কোনো সুযোগ নাই, কারণ জুডিশিয়ারি হচ্ছে ফাংশনালি অ্যান্ড স্ট্রাকচারালি ডিস্টিংক্ট ফ্রম সিভিল এক্সিকিউটিভ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যে প্রশাসন থেকে বিচার বিভাগ সম্পূর্ণই আলাদা। আর আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিসিএস ক্যাডার ইনভ্যালিডিটি, যে আমরা তাহলে যে মানে প্রথমে আমরা তাহলে বললাম যে আমাদের যে স্বতন্ত্রতা এটা নিয়ে কথা বললো কোর্ট। দেন হচ্ছে এই যে জুডিশিয়াল ক্যাডার যে তৈরি করা বিসিএস এর আন্ডারে, এটাকে ওনারা বলে আল্ট্রা অ্যাফেয়ার্স, এটা কনস্টিটিউশনাল না, সংবিধান বিরোধী। তার কারণ কি, পার্লামেন্ট যে 133-এর আন্ডারে ল মেকিং করলো এটাকে আমরা দেখবো একটু পর বলছি, এটাকে বলা হয় কন্টিনজেন্ট রুল মেকিং। তো এই যে এখানে 115-তে তো পার্লামেন্টের ল মেকিং এর কোনো অথরিটি নাই, তো পার্লামেন্টের ল মেকিং করে ওটাকে জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট দিবে ওটার আন্ডারে, এটা সংবিধানের আন্ডারে ভ্যালিড হবে না। তো এর জন্য আরেকটা জিনিস ওনারা বললেন জুডিশিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস আর ফান্ডামেন্টালি ইনকম্প্যাটিবল, একসাথে এটাকে রাখা যাবে না। আর প্রপার নমেনক্লেচার, এটা সঠিক নাম হওয়া উচিত জুডিশিয়াল সার্ভিস অফ বাংলাদেশ অথবা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস। তো বর্তমানে আমরা কিন্তু এটাকে ফলো করতেছি এই যে ডিরেকশনটা। তো এই যে রুল মেকিং অথরিটি নিয়ে খুব সুন্দর একটা কথা বলা আছে। 115-তেও রুল মেকিং অথরিটি আছে প্রেসিডেন্টের, 133-এও রুল মেকিং অথরিটি আছে। এখন 115 রুল মেকিং অথরিটি হচ্ছে প্রাইমারি বা প্লেনারি, যে এখানে অন্য কারো উপরে প্রেসিডেন্টের ডিপেন্ডেন্ট করতে হয় না, ওনার এখানে ডাইরেক্ট পাওয়ার আছে জুডিশিয়াল সার্ভিস তৈরি করার মতো। তো এখানে উনি মানে কন্টিনজেন্ট পাওয়ার এক্সারসাইজ করেন না, কন্টিনজেন্ট পাওয়ার মানে হচ্ছে নির্ভরশীল। তো 133-এর যে প্রেসিডেন্টের যে পাওয়ার আছে রুল মেকিং পাওয়ারটা, এটা হচ্ছে কন্টিনজেন্ট, যে শুধুমাত্র আলটিমেটলি যদি পার্লামেন্ট ল তৈরি না করে তখনই হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে একটা অর্ডিন্যান্স পাস করবেন। আর আরেকটা হচ্ছে
পার্লামেন্টের কোনো অথরিটি নাই 115 আন্ডারে কোনো ল তৈরি করার, এটার অথরিটি সম্পূর্ণ হচ্ছে রাষ্ট্রপতিকে দেওয়া। তো ওনারা 133 আন্ডারে যে অ্যাপয়েন্টমেন্ট, তো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এই কাজটা ওনার করা সম্ভব না, 115 আন্ডারে আমরা দেখবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে তার মানে অ্যাপয়েন্টমেন্টটা আমরা 133 আন্ডারে করতে পারতেছি না, বাট সার্ভিস কন্ডিশনের রুলস রিলেটেড কিছু রুলস আমরা দেখবো বর্তমানে 133 116 এগুলো মিলিয়েই কিন্তু করা হয়, যে সার্ভিস কন্ডিশনের ক্ষেত্রে কিছু রুলস 133 আন্ডারে বানানো যেতে পারে, বাট এটার কনসিস্টেন্সি থাকতে হবে। সংবিধানের 116 এবং 116 এর সাথে কনসিস্টেন্সি করে সার্ভিস কন্ডিশন রিলেটেড কিছু রুল বানানো যেতে পারে। তো আর একটা হচ্ছে ক্যান নট অবলিটারেট প্রেসিডেন্সিয়াল পাওয়ারস ইন 115। তার মানে যদি এমন হয় যে আপনি ওইখানে রুল মেকিং করলেন 133-এ, বাট এটা 115 আন্ডারে যে অ্যাপয়েন্টমেন্টের যে ক্ষমতা, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখলাম যে এখানে যে মতের প্রাধান্য, যে বিচারকদের নিয়োগ পদোন্নতির ক্ষেত্রে 116-তে, তো এখানে ঠিক আছে যে প্রেসিডেন্ট দিতে পারেন, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে এখানে সুপ্রিম কোর্টের যে মত এটা প্রাধান্য থাকবে। তো এখানে নির্বাহী বিভাগ স্বাধীনভাবে কিছু করতে পারবে না। তো এর জন্য আমরা দেখবো যে যদি বিচার বিভাগের পোস্টিং রিলেটেড বা যে কোনো রিলেটেড কোনো কোশ্চেন আসে, শাস্তি হোক কিংবা পদোন্নতি হোক, এই বিষয়ে সুপ্রিম কোর্টের যে মত এটা প্রাধান্য পাবে। তো এক্ষেত্রে এই মামলায় কিন্তু 12টা খুব গুরুত্বপূর্ণ আমরা দেখবো ডিরেকশন দেওয়া হয়, যেটা কিন্তু অনেকটাই বাস্তবায়নের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। তো ফার্স্ট যে ডিরেকশনটা ছিল সেটা হচ্ছে জুডিশিয়াল সার্ভিস ডিস্টিংশন। তো ওনারা প্রথমেই বললেন জুডিশিয়াল যে সার্ভিস এটা একটা স্বতন্ত্র সার্ভিস, এটা হচ্ছে অন্যান্য যে সার্ভিস থেকে এটা আলাদা। তো তেল আর পানি যে একসাথে মিশা যাবে না, এই আর্গুমেন্টটা এখানে দেওয়া হলো যে ফাংশনালি অ্যান্ড স্ট্রাকচারালি আমরা হচ্ছে ডিফারেন্ট। আর এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল অথরিটি আন্ডার 115, যে রাষ্ট্রপতি যদি বিচারিক নিয়োগের জন্য কোনো আইন আলটিমেটলি করতে পারে, এটা শুধুমাত্র 115 অনুচ্ছেদের আন্ডারে বিধিমালা তৈরি করে করতে পারবেন, অন্য কোনো রুলসের আন্ডারে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে না। আর এটা হচ্ছে বিসিএস জুডিশিয়াল ক্যাডার এলিমিনেশন, যে এই ক্যাডার সিস্টেম যেটা ছিল বিসিএস এর আন্ডারে, এটা বাতিল করে দেওয়া হয়েছিল, আর সঠিক নামটা হওয়া উচিত যে বাংলা জুডিশিয়াল সার্ভিস। আর এটা হচ্ছে ইমিডিয়েট রুল ইমপ্লিমেন্টেশন, যে এটা করার জন্য 115 মানে ম্যান্ডেটটা করার জন্য একটা আলাদা সার্ভিস কমিশন যেটা আছে শ্যামা কমিশন গঠন করবেন, এটা রাষ্ট্রপতি করবেন, ওনাকে এই জন্য একটা ডিরেকশন দেওয়া হয়। আর এটা হচ্ছে সেপারেট সার্ভিস কন্ডিশন ফ্রেমওয়ার্ক, যে বিচারকদের জন্য আলাদা বেতন, পেনশন এবং প্রমোশনের নিয়ম থাকবে। তো এটা 116 এবং 116A ফলো করে করতে হবে। আর এটা হচ্ছে জুডিশিয়াল পে কমিশন এস্টাবলিশমেন্ট, আলাদা একটা বিচারিক বেতন যে কমিশন, এটা জুডিশিয়ারির জন্য থাকতে হবে। সপ্তম যে কন্ডিশনটা আছে আমরা দেখবো, সপ্তম কন্ডিশনটা হচ্ছে সুপ্রিম কোর্ট প্রাইমেসি কনসালটেশন, যে বিচারকদের চাকরি, বেতন, স্বাধীনতা যে কোনো প্রশ্নে এটা প্রাইমেসি অফ ওপিনিয়নটা থাকবে, আমরা দেখবো হচ্ছে সুপ্রিম কোর্টের। আর এটা হচ্ছে ইসেনশিয়াল ইন্ডিপেন্ডেন্স কন্ডিশন, যে এটা আমরা এটার জন্য সিকিউরিটি অফ টেনিওর থাকতে হবে, সিকিউরিটি অফ স্যালারি, বেতনের নিশ্চয়তা থাকতে হবে, ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক যে আছে তার মানে মেয়াদ, বেতন, এছাড়া প্রাতিষ্ঠানিক স্বাধীনতা সবগুলোই থাকতে হবে, যেটা পার্লামেন্ট এবং এক্সিকিউটিভ যেন এই ক্ষেত্রে হস্তক্ষেপ না করেন। এই যে কন্ডিশনগুলো আছে এগুলোকে বলা হয়েছিল ফাউন্ডেশনস অফ জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, বিচারিক স্বাধীনতার ক্ষেত্রে এটা একটা ভিত্তি হিসেবে কাজ করবে। অন্যদিকে সুপ্রিম কোর্ট ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, যে সুপ্রিম কোর্টকে যদি কোনো বাজেট দেওয়া হয়, তো এই ক্ষেত্রে ওটা সুপ্রিম কোর্ট নিজের মতো এটা এক্সারসাইজ করতে পারবে, তার পাওয়ারটা, এখানে অন্য কোনো হস্তক্ষেপ করা যাবে না। তো এটা বারবার অ্যাপ্রুভালের যে সিস্টেম এটা রাখা যাবে না, এর জন্য তার ফাইন্যান্সিয়াল অটোনমি যেটা আছে এটা থাকতে হবে। আর এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল জুরিসডিকশন, যে বিচারকদের চাকরি সম্পর্কিত কোনো বিরোধের জন্য তারা, এটা কাইন্ড অফ একটা ক্লারিফিকেশন যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যেতে পারবে, প্রশাসনিক ট্রাইব্যুনাল যেটা আছে। আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ফ্লেক্সিবিলিটি। তো হাইকোর্ট ডিভিশন তার জাজমেন্টে যদিও বলেছিল যে সংবিধান সংশোধনের কোনো প্রয়োজন নাই, সংবিধান অলরেডি সেপারেশন পাওয়ার নিশ্চিত করেছে, বাট সুপ্রিম কোর্ট আপিলেট ডিভিশন এই ক্ষেত্রে বলে যে আসলে প্রয়োজন যদি হয় সংবিধান সংশোধন করতে পারে, টু মেক দ্য সেপারেশন মোর মিনিংফুল অ্যান্ড কমপ্লিট, যে আরো ভালো মতো যদি করতে চায় এটার জন্য সংবিধান সংশোধন করতে পারে, এক্ষেত্রে কোনো বাধা দেয়নি। আর এটা হচ্ছে ইন্টারিম পে অ্যামেন্ডমেন্টস অ্যারেঞ্জমেন্ট 12 নম্বরে, যে এই সব ডিরেকশন যেগুলো আছে এগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিচারকদের যে বেতন এটা আগের কাঠা মতোই চলবে, তো অন্যান্যদের সাথে তারা সমান যে সুবিধা আছে এটা পাবেন। তো এক্ষেত্রে আমরা এসেনশিয়াল জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স আমরা অলরেডি কিছুটা আলোচনা করেছি, যে চাকরির নিরাপত্তা থাকতে হবে, বেতন এবং পেনশন যেটা আছে পেনশনের নিরাপত্তা থাকতে হবে, আর ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স নিশ্চিত করতে হবে। এটা আমরা করব এক্সিকিউটিভ এবং পার্লামেন্টারি ইন্টারফারেন্স থেকে জুডিশিয়াল ফাংশন যেন স্বাধীনভাবে করতে পারে, সেটা অটোনোমাস বডি হিসেবে কাজ করবে, তার আলাদা বাজেট থাকবে, সে নিজের সিদ্ধান্ত মূলত নিজেই নেবে। তো আমরা যদি শেষ পর্যন্ত আবার জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স ওনারা একটা কশনই দিয়েছিলেন, যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স মানে এটাই না যে আপনার একদম অ্যাবসলিউট ফ্রি চেক দিয়ে দেওয়া হচ্ছে, আপনার একটা জবাবদিহিতাও থাকতে হবে, যেটা বিচারকদের নিজস্ব ব্যবস্থাপনার আন্ডারে করতে হবে, যে সুপ্রিম কোর্টই হয়তো বা তার অ্যাকাউন্টেবিলিটি যেটা আছে সেটা এনশিওর করবে। এটার একটা রিফ্লেকশন আমরা কিন্তু বর্তমান যে আলটিমেটলি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা আছে বিচারকদের অপসারণ বিচারকরা করবেন, এইভাবে আমরা দেখতে পারি। তো
এরপরে এই মামলাটা যখন আপিলেট ডিভিশন ডিসপোজ হয়ে যায়, এটার আন্ডারে আবার সরকার যেটা করে যে 2001 সালে রিভিউ পিটিশন দায়ের করে ওই রায়টা পাল্টাইতে, বাট আদালত এটা খারিজ করে দেন। তো এরপরে আমরা দেখবো ইমিডিয়েটলি কিন্তু আমরা এটা রায়ের বাস্তবায়ন যে করতে পারছি, ব্যাপারটা এরকম না। বাস্তবায়নে আমরা অনেকটা সময় নিয়ে নেই। 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত একটা দীর্ঘ সময় আমরা দেখবো যে বিভিন্ন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার বারবার সময় নিয়েছে। তো শেষ পর্যন্ত আদালত অনেকটা বিরক্ত হয়েই আমরা দেখবো তত্ত্বাবধায়ক সরকারের সময় যে ওনারা হচ্ছে একটা নির্দিষ্ট একটা সময় বেঁধে দেন যে এই সময়ের মধ্যে আপনারা বাস্তবায়ন করেন। তো এই কেসের শুরুতে আমরা দেখেছিলাম ব্যারিস্টার মইনুল হোসেনের কাছে কিন্তু যারা বিচারক ছিলেন ওই সময় তারা গিয়েছিলেন। তো ব্যারিস্টার মইনুল হোসেন যখন হচ্ছে আবার 2007 তত্ত্বাবধায়ক সরকারের সময় ল মিনিস্টার অ্যাডভাইজার হন, তো তখন কিন্তু উনি আবার এটা বাস্তবায়নের একটা পদক্ষেপ নেন যে জরুরি ভিত্তিতে এটার কাজ শুরু করেন। শেষ পর্যন্ত 2010 সালের 7 সালে 10ই এপ্রিল আমরা দেখবো যে একটা নতুন যে বিধান আছে এগুলো জারি করা হয়। তো ওই সময় আরো কিছু রুলস মেকিং করা হয়েছিল। 2025 সালে এসে কিন্তু এগুলাকে অনেকটাই সংশোধন করা হয়েছে। আর 2007 সালে 1 নভেম্বর বিচার বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে যায়। এই জন্য আমরা 1 নভেম্বরকে বাংলাদেশ বিচার বিভাগ পৃথকীকরণ যে দিবস এটা হিসেবে আমরা পালন করে থাকি। এখন এটার কিছু কি ইমপ্লিমেন্টেশন আমরা করেছি, যেমন আমরা নতুন জুডিশিয়াল সার্ভিস কমিশন তৈরি করতে পেরেছি, বেতনের জন্য পে কমিশন করতে পেরেছি, ম্যাজিস্ট্রেসি যেটা আগে এক্সিকিউটিভ কন্ট্রোল করতো এটা বর্তমানে ক্রিমিনাল কোর্টের যে ম্যাজিস্ট্রেসিটা এটা জুডিশিয়াল কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছি। আর আমরা সেপারেট সার্ভিস রুল যেটা আছে এটা তৈরি করতে পেরেছি। কিন্তু এখন এটার আসলে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা এটার সাথে কিভাবে রিলেটেড, এই জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সকে আমরা দেখবো সকল মামলায় বলা হয়েছে যে এই যে বেসিক স্ট্রাকচার, যে সংবিধানের বেসিক স্ট্রাকচার হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, তো যেটা আইনসভা বা নির্বাহী বিভাগ একতরফাভাবে পরিবর্তন করতে পারবে না। কিন্তু তারপরও আমরা দেখবো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা অনেক চ্যালেঞ্জ এখানে মুখোমুখি করতেছি, যে আমরা বিচার বিভাগের সম্পূর্ণ যে আর্থিক কিংবা প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে যে স্বাধীনতা এটা নিশ্চিত করতে পারি নাই। এখনো প্রশাসনিক হস্তক্ষেপ অনেক ক্ষেত্রে আসে, এখনো আমরা আইন মন্ত্রণালয়ের আন্ডারে কন্ট্রোল করতেছি, বাট বর্তমানে কথা চলতেছে সেপারেট সেক্রেটারিয়েটের কথা। তো এটা যদি বাস্তবায়ন করা যায় আশা করি এটা অনেকটাই অগ্রগতি দেবে। তো এছাড়া অবকাঠামোগত যে উন্নয়ন এটা আমরা করতে পারিনি, প্রযুক্তিগত যে ইনকর্পোরেশন এগুলো আমরা অনেক দিক দিয়ে পিছিয়ে আছি, যার কারণে আমরা বর্তমানে মামলা জট অনেকটাই বেশি দেখতে পারতেছি। তো শেষ পর্যন্ত এই যে মামলাটা এটা কিন্তু বাংলাদেশের জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, যেহেতু আমরা জুডিশিয়ারিকে বলতেছি গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, মানুষের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান। তো এই জন্য এই সেপারেশন অফ পাওয়ার যেটা আছে এটা এনশিওর করা কিন্তু খুবই দরকারি। তো আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।